নাচ হচ্ছে সবার প্রথম হচ্ছে ভালোবাসা। নাচকে ভালোবাসতে হবে, চর্চাটা পরে, আগে আমি ভালোবাসবো। বাচ্চারা আপনার কাছে আসছে নাচ শিখতে, সেখানে বাবা মাদের কতটা ইনভলভমেন্ট দেখেন? বাবা নয়, মায়ের ইনভলভমেন্ট। আমার যে মায়েরা আছে, আমার স্টুডেন্টদের মায়েরা যে আছেন, তারা আপ্রাণ চেষ্টা করেন। আমি মনে করি যে আমি মাঝে মাঝে মায়েদের বলি, ওদের না শিখিয়ে আপনারা শিখুন না, অনেক ভালো করতে পারবেন। আমি দেখতাম যে কোনো শো আসলে ও কিছুতেই ওটা বলবে না যে আমি পারবো না, ও বলতো যে হ্যাঁ আমি পারবো। আমি আমার স্টুডেন্টদের বলি, তুমি সব নাচ করতে পারবে যদি তুমি একজন ক্লাসিক্যাল ডান্সার হও। তুমি সব কিছু শিখতে পারবে, সব ফর্মে তুমি নাচ শিখতে পারবে যদি তুমি একজন ক্লাসিক্যাল ডান্সার হও। প্রত্যেকটা মানুষের জীবনে মায়ের ভূমিকা, এই যে আমাদের যে পড়াশোনা ছাড়াও যে আমাদের গুণগুলো, একজন টিচার জানেন, একজন মা জানেন আমার একটা বাচ্চার ভিতরে কি আছেন, এবং টিচারই পারবেন, এবং মা জানবেন যে আমার বাচ্চার ভিতরে কী গুণ আছেন, মা দেবেন টিচারকে। টিচার সেই গুণগুলোকে তার বের করবেন যে একে এখানে দিলে ভালো হবে, একে এখানে দিলে ভালো হবে। Welcome to another new episode of Student Voice Matters. This is your host, Sonalika Goswami, and today we will talk about a creative co-curricular, dance. We have with us a renowned dance teacher, Kosturi Mukherjee, who's a dancer herself, and today she will be addressing the importance of dance besides academics and also the overall development that it helps in a student's life. Thank you, এখানে আসার জন্য ম্যাম। অ্যান্ড কত বছর ধরে এই নাচের সঙ্গে আপনি জড়িত, অ্যাজ আ টিচার, অ্যাজ আ স্টুডেন্ট? সবার আগে তোমাকে বলছি, কেমন আছো? ভালো আছো? ভালো আছি। আমাকে এখানে ডাকবার জন্য অনেক ধন্যবাদ। আমি এসছি তোমার সঙ্গে গল্প করতে, তো তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি, যেটা হচ্ছে আমি কত বয়স থেকে নাচ শিখছি। আমার ঠিক মানে জানি না, মনে হচ্ছে জন্মের পর থেকে নাচ শিখছি। তো আমি যখন 3 years তখন থেকে আমি নাচ শিখছি, এখনও শিখছি। তো ডান্সটা একটা ডিসিপ্লিন হিসাবে, একটা স্টুডেন্ট হিসাবে আপনি কি করে ডান্সটার সঙ্গে মানে প্রতিদিন চর্চা করতেন, বা একটা স্টুডেন্ট হিসাবে নিজেকে কতটা ডিসিপ্লিন মনে করতেন? অ্যাজ এ টিচার আপনি কোন কোন কি নোটসগুলোকে মাথায় রেখে সেটাকে স্টুডেন্টদের কাছেও সারপাস করার চেষ্টা করেন? আপনি যেগুলো আপনি অ্যাজ এ স্টুডেন্ট নাচটাকে যেভাবে মেনে চলতেন, নাচটার কিছু কিছু ডিসিপ্লিন যেভাবে ফলো করতেন, কোন কোন জিনিসগুলো স্টুডেন্টদের মধ্যেও শেখানোর চেষ্টা করেন? নাচ হচ্ছে সবার প্রথম হচ্ছে ভালোবাসা। নাচকে ভালোবাসতে হবে, চর্চাটা পরে, আগে আমি ভালোবাসবো। আর যাকে আমি ভালোবাসবো সে আমার কাছে অবশ্যই আমার গ্রিপে থাকবেই। আর চর্চার ব্যাপারটা, এটা হচ্ছে গুরুমুখী বিদ্যা। আমাকে গুরুর সঙ্গে সাধনা করতে হবে, গুরুর পথে আমাকে চলতে হবে। আর আমার স্টুডেন্টদের আমি যেটা করতাম, আমার পড়াশোনা বা আমার নিজের কাজগুলো ছাড়া সবসময় আমার নাচটাই মাথায় ঘুরতো। আচ্ছা, আজকে ওটা আমাকে গুরু শেখালেন, আচ্ছা দেখি তো মনে আছে কিনা। বা আমি নাচ ক্লাস করে যখন বাড়ি ফিরতাম, তখন যতটুকু সময় আমি রাস্তায় থাকতাম, আমি বসে 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 ওটাই মাথায় নিয়ে নিতাম, চর্চা করতাম। আমার স্টুডেন্টদেরও আমি এটা বলি, তোমরা বাড়ি ফেরার পথে আজকে যেটা শিখে গেলে সেটা মনে করতে 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 যাবে। আর চর্চা তো অবশ্যই, চর্চা ছাড়া কখনোই তোমাকে ধরা দেবে না, যেটা গান হোক, নাচ হোক। আর গুরুর পথে, গুরুর নির্দেশে অবশ্যই চলতে হবে, যেটা আমি চলেছি। আমার গুরু যেভাবে নির্দেশ দিয়েছেন বা বলেছেন, আমার স্টুডেন্টদেরও আমি চেষ্টা করি এটা বোঝাবার জন্য। আজকে আসলে এই সময় বাচ্চারা পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত থাকে, যার জন্য ওরা সময়টা একটু কম দিতে পারে, যেটা বা ভালোবাসাটাও ওদের এদিক ওদিক হয়ে যায়, যে কোনটাকে ভালোবাসবে ওরা বুঝতে পারে না। তারপরও আমি চেষ্টা করি ওদের মধ্যে ভালোবাসা জাগানো নাচের প্রতি। তারপর মনে করি যে আমার স্টুডেন্টরা ভালো,
ওরা চেষ্টা করছে। পেরেন্টসদের তরফ থেকে কীরকম এনকারেজমেন্ট দেখেন? মানে পড়াশোনার আজকালকার যা কম্পিটিশন, যতটা প্রেশার, পিয়ার প্রেশার এসে গেছে, সেটা ছেড়ে যে বাচ্চারা আপনার কাছে আসছে নাচ শিখতে, সেখানে বাবা মাদের কতটা ইনভলভমেন্ট দেখেন? বাবা নয়, মায়ের ইনভলভমেন্ট। আমার যে মায়েরা আছে, আমার স্টুডেন্টদের মায়েরা যে আছেন, তারা আপ্রাণ চেষ্টা করেন। আমি মনে করি যে আমি মাঝে মাঝে মায়েদের বলি, ওদের না শিখিয়ে আপনারা শিখুন না, অনেক ভালো করতে পারবেন। কারণ ওনারা এতটাই চান যে ওনাদের বাচ্চারা নাচ শিখুক বা নাচ শিখে, কিন্তু কিছু কিছু প্যারেন্টস আছেন বা maয়েরা আছেন যারা চান যে অল্প শিখেই ওই টিভিতে মুখ দেখানোটা। আমি এটাতে খুব আমার মনটা খারাপ হয়ে যায় যে একটু শিখেই ওনারা চান যে টিভি স্ক্রিনে আসুক আমার বাচ্চারা। হ্যাঁ, আমিও চাই, কিন্তু কথা একটা পিরিয়ডের পরে ওরা নাচটা শিখুক ভালো করে, ওরা নিজের ফ্লোরটাকে তৈরি করতে শিখুক। আর মায়েরা অনেক পরিশ্রম করেন এই বাচ্চাগুলোকে নিয়ে আসা, ঘন্টা পর ঘন্টা বসে থেকে নাচ করানো, বা কোনো একটা শোতে যাওয়ার সময় ওদের ড্রেস, মেকআপ, নিজের সংসারটা সামলে, সব কিছু সামলে তারপর ওদেরকে সময় দেওয়া। আমি মনে করি যে মায়েদের কষ্টটা এখানে অনেক অনেক। আমি আমার বাচ্চাদের বলি যে তোমার মা যে তোমাদের এফোর্ট দিচ্ছে, এটাকে সম্মান করো, মায়ের কষ্টটাকে বুঝতে শেখো, তাহলে দেখবে তোমরাও একটা ফ্লোর তৈরি করতে পারবে। আপনি যখন স্টুডেন্ট ছিলেন, আপনারও তো একটা একাডেমিক লাইফ ছিল, তারপর এত ঘন্টার প্র্যাকটিস, তো আপনার স্টুডেন্টরা বা আপনিও যখন স্টুডেন্ট ছিলেন কী করে ব্যালেন্স করতেন পড়াশোনার সঙ্গে আবার ফেরত এসে এত ঘন্টা প্র্যাকটিস করা? আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের এই টিউশন, কোচিং এতটা প্রেশার ছিল না, পড়াশোনা ছিল। কিন্তু আমার ক্ষেত্রে যেটা বলছি যে আমার নাচের প্রতি ভালোবাসাটা পড়াশোনার থেকেও বেশি ছিল, যার জন্য আমি ম্যানেজ করতে পেরেছি যে সব কিছু করেও, আমি পড়াশোনা করেও আমি নাচটাকে করতে পেরেছি। আমার একজন স্টুডেন্ট আছেন, স্মিতা দে। তো আমি উদাহরণ দিচ্ছি, আমি তো আমার সময়ে, স্মিতা এই সময়ের, কিন্তু এই সময়ের হয়েও স্মিতা, মুনমুন, ঐন্দ্রিলা, অন্তু, ওরা সবাই আমার স্টুডেন্ট, কিন্তু ওদের জীবনে সবাই দাঁড়িয়েছে কিন্তু নাচটাকে ঠিক করে। আমি স্মিতার কথা স্পেশালি বলছি, ও একজন ডক্টর। আমি দেখতাম যে কোনো শো আসলে ও কিছুতেই ওটা বলবে না যে আমি পারবো না, ও বলতো যে হ্যাঁ আমি পারবো। হয়তো ওর ডাক্তারি পড়তে পড়তে বা পরীক্ষা কোনো, যেটা ওর সেমিস্টার ফাইনাল, তার আগের দিনও শো থাকলে ও বলেছে আমি পারবো, আমি করতে পারবো। ও নাচের প্রতি প্রচণ্ড ডিভোটেড। ও শো করে এসে সারা রাত পড়ে সকালে পরীক্ষা দিয়ে তারপর ঘুমিয়েছে। তো কিছু কিছু স্টুডেন্ট আমার এমনও আছে, আবার কিছু কিছু আছে না ম্যাম আমার কালকে পরীক্ষা আছে, আমি পারবো না। তো আমি তাদেরকে বলি, আমি স্মিতার কথা বলি, আমার অন্যান্য স্টুডেন্ট যারা আছে ওদের কথা বলি যে দেখো ওরা যখন পেরেছে তোমরাও পারবে, শুধু ভালোবাসতে হবে। তো এই এনার্জিটা কি সম্পূর্ণ শুধু ভালোবাসা থেকে আসে, যেই সারা রাত পড়েও আবার পরের দিন শোয়ের জন্য প্র্যাকটিস করে শো করছে? আমি যদি চাই, আমি যদি মনে করি যে হ্যাঁ আমাকে ওখানে যেতেই হবে, আমার মন টানছে বা আমি চাইছি প্রচণ্ড রকমের, নিশ্চয়ই পারবে, অবশ্যই পারবে। এটা মনের জোর থাকতে হবে। তো আজকাল কোনটা বেশি, কালকে পরীক্ষা শো করবো না সেটা বেশি, নাকি কিছু করেই হোক শোটা করবো ভালোবাসি বলে? প্লাস ফ্যামিলি সাপোর্টও তো সব ক্ষেত্রে আসে না, তো এখানে ফ্যামিলি সাপোর্ট কতটা ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে? অনেকটা ফ্যামিলি থেকে। আমার আরেকজন স্টুডেন্টের কথা বলছি, মেয়েটা অনেক চাইছিল ছোট থেকে নাচ করতে, কিছু শিখেছেও, কিন্তু তারপর ও আমাকে এসে বলছে একদিন ওর ঠাকুমাকেও নিয়ে এসছে, বাবা মা আসবে না,
কারণ আমি তোমাকে নাচ শিখতে দেবো না, কিন্তু ও শিখবে। তারপর ওর ঠাকুমা ওকে সাপোর্ট করেছে, ওর ঠাকুমা ওকে নিয়ে এসছে। তো বলছে যে ও খুব ইচ্ছে ছোট থেকে নাচ শেখার, কিন্তু ওর বাবা মা কিছুতেই দেবে না, যে নাচটা একটা সময় কন্টিনিউ করতে পারে না মেয়েরা। তো আমি বলেছি যে সেই দিনটা বোধহয় আমরা পেরিয়ে এসেছি অনেক আগে, যে নাচ করে হ্যাঁ পড়াশোনা তো অবশ্যই করতে হবে, নিজের চাকরি বাকরি প্রফেশন ঠিক রেখে এই যে ভালোবাসার জায়গাটা, প্রত্যেকটা মানুষের একটা ভালোবাসার জায়গা আছে, কারো নাচ, কারো গান, বা কারো বিভিন্ন জনের বিভিন্ন ভালোবাসা, নেশা যেটা আছে। তো আমি মনে করি যে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি ওকে নিয়ে এসছেন, কিন্তু কিছুদিন পরে মেয়েটা আর আশা বন্ধ করে দেয়, কারণ ওর বাবা মা কিছুতেই ওকে সাপোর্ট করছে না। আর ওই যে পড়াশোনার জন্য এই দিকটা একটু বাড়ছে, তো আমি ওটার সঙ্গে ফাইট করছি, আমি ফাইট করে যাচ্ছি, আমি বোঝাচ্ছি, মায়েদের বোঝাচ্ছি, যাই হয়ে যাক, বাবারা যাই বলুক বা আপনার ফ্যামিলি থেকে যাই বলুক, কখনোই এই ভালোবাসার জায়গাটাকে, যেটা মানে অনেক মা আছে যে আমার ইচ্ছে ছিল, কিন্তু এই ইচ্ছেটা আমি আমার মেয়ের মধ্যে দিয়ে করতে চাই। তো আমি সাহায্য করছি, এনকারেজ করছি, ওনাদের বোঝাচ্ছি যে কিছুতেই বন্ধ করবেন না, যেটাই হয়ে যাক। তো এই যে মানে আজকালকার যে স্টুডেন্টরা এগিয়ে আসছে, নাচ শিখতে চাইছে, ওয়েস্টার্ন কালচারে হিপ হপ, জিমন্যাস্টিক্স, তারপরে ওয়েস্টার্ন ডান্স যেটাকে আমরা বলি এক কথায়, সেটা অনেক বেশি পপুলার। সেইখানে ক্লাসিক্যাল ডান্সের প্রতি আজকালকার বাচ্চাদের কতটা ইন্টারেস্ট, এবং যেখানে আজকাল আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট স্টান্স, ডিফারেন্ট মুভস, সেটাও একটা ডান্স ফর্ম এবং এটা খুব জনপ্রিয় ডান্স ফর্ম, সেখানে আজকাল ক্লাসিক্যাল ডান্স ফর্মসের ডিমান্ড, যেমন কত্থক, ভারতনাট্যম, এগুলোর চাহিদা বা ডিমান্ড কতটা রয়েছে আজকালকার দিনে? ক্লাসিক্যাল ডান্সের চাহিদা বা ভালো লাগা, মানে প্রেজেন্ট করা, এটা চিরন্তন, এটা সবসময় থাকবে। কিছু কিছু জিনিস যেমন হিপ হপ, যেটাই আসুক একটা সময়ের জন্য আসবে, তারপর সব হারিয়ে যাবে। হ্যাঁ, আজকাল যেটা সাধারণ নৃত্য বলে বা আমরা কি বলি কন্টেম্পোরারি ডান্স, এটার সঙ্গে ওয়েস্টার্ন ডান্সগুলোকে ব্লেন্ড করে কিছু নাচ আসছে, হ্যাঁ আমরা করছি, হ্যাঁ, কিন্তু ক্লাসিক্যাল ডান্সের আবেদন বা চাহিদা মানে সব সময় আছে, এটা কখনোই যাবে না। যেমন আমরা ভাত খাই, পোলাও খিচুড়ি দু একদিন ভালো লাগে, কিন্তু ভাতটাকে সবসময়ই ভালো লাগে আমাদের, এটা। তো ওই ক্লাসিক্যাল নাচ। আর আরেকটা জিনিস যেটা আমি আমার স্টুডেন্টদের বলি, তুমি সব নাচ করতে পারবে যদি তুমি একজন ক্লাসিক্যাল ডান্সার হও, তুমি সব কিছু শিখতে পারবে, সব ফর্মে তুমি নাচ শিখতে পারবে যদি তুমি একজন ক্লাসিক্যাল ডান্সার হও। ডান্সটা তো একটা ফর্ম অফ আর্ট। আর্ট কীভাবে মানুষকে লাইফে ডিসিপ্লিন শেখায় বা কীভাবে মানুষের ইমোশনগুলো এক্সপ্রেস করতে সাহায্য করে, কি কি কোয়ালিটিস মানুষের মধ্যে আনে, যেরকম কনফিডেন্স, এগুলো কীরকমভাবে মানুষের মধ্যে ভেতরে ঢোকায়, যদি এটা নিয়ে একটু বলেন। হ্যাঁ, যেটা হচ্ছে প্রথম আমরা যখন আমি একটা স্টুডেন্টকে দাঁড়াতে শেখাবো, যে তুমি যখন স্টেজে দাঁড়াবে ফুল অফ কনফিডেন্ট নিয়ে দাঁড়াবে, কনফিডেন্স থাকবে তোমার, মানে মেরুদণ্ড সোজা, তারপরে হচ্ছে গ্রীবা সোজা, হ্যাঁ। তো তখন তুমি তোমার সব কিছু, তোমার সামনে কেউ নেই, পুরো বিশ্বাস নিয়ে যে আমি পারবো। আর হচ্ছে যখন আমরা নাচ শেখাই তখন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ওদের শেখানো হয়। আর যেমন আমি বিশেষ করে আমার ক্লাসে যখন বাচ্চারা আসে তখন আমি ওদের ডিসিপ্লিনের দিকে বেশিরভাগটা আমি যেমন ক্লাসে যখন আমি কিছু বলছি তোমরা শুনবে, তখন তোমার ফুল অ্যাটেনশন থাকবে আমার দিকে বা ক্লাসের দিকে, বা কথা বলবে না। যখন দাঁড়াবে সোজা হয়ে দাঁড়াবে, বা যখন বসবে
কিভাবে বসবে, এই যে ডিসিপ্লিনগুলো, ক্লাসে ঢুকবে তুমি একটা নিয়ম মেনে ঢুকবে, টাইম মেনে ঢুকবে, ক্লাসের আগে ঢুকবে না, মানে একটা টাইমে আগে ঢুকবে, টিচারের আগে ঢুকবে, তুমি টিচারের জন্য ওয়েট করবে, টিচার তোমার জন্য ওয়েট করবে না। টাইম সেন্সটা একটা মানুষের সময় জ্ঞান মানুষকে অনেক এগিয়ে নিয়ে যায়। আমি বিশেষ করে একটা শিল্পীর, আমার অডিয়েন্স বসে থাকবে একটা শিল্পীর জন্য, সেটা কখনোই হবে না। তুমি টাইমে রেডি হবে, টাইমলি যাবে, এই যে সময় জ্ঞানটা, এটা কিন্তু মানুষের জন্য বিশাল একটা ব্যাপার। সেটা আমি শিল্পী হই বা না হই, অফিসে আসা টাইমলি, যেখানে যাওয়ার কথা আমি কথা দেব কাউকে, সেখানে সময় জ্ঞানটা একজন শিল্পীর জন্য একটা বিশাল একটা কোয়ালিটি। এক্সপ্রেশন, মানে এক্সপ্রেস করার স্টেজে উঠে এক্সপ্রেশনগুলোকে কীভাবে শেখান, কারণ নাচ এক্সপ্রেশন ছাড়া ইনকমপ্লিট। তো এক্সপ্রেশনে কতটা ইম্পর্টেন্স আর কী করে এক্সপ্রেস করতে শেখান স্টুডেন্টদের, এবং সেইটা তাদের রিয়েল লাইফেও কীভাবে নিজেদের দাঁড় করাতে সাহায্য করে, এক্সপ্রেস করতে সাহায্য করে? খুব সুন্দর প্রশ্ন। যেটা হচ্ছে আমাদের নাচে নবরস বলে, রস হচ্ছে 9টা এক্সপ্রেশন, নবরস। তো নবরস তো শেখানোই হয়, কিন্তু আমি যখন শেখাই তখন আমি বলি তোমরা ফিল করো কি বলতে চাইছো তোমরা, কারণ যখন আমরা নাচ করি তখন তো কথা বলতে পারি না, আমরা কিভাবে বোঝাবো? তোমার সামনে একজন বসে আছে, ধরো তুমি কথা বলতে পারছো না, তোমার সামনে যে বসে আছে, তুমি এই কথাটা তুমি তোমার এক্সপ্রেশন দিয়ে, চোখ, মুখ, তোমার গ্রীবা, তারপর হচ্ছে তোমার মুখমণ্ডলের এক্সপ্রেশন দিয়ে তুমি বুঝিয়ে দাও তুমি কী বলতে চাইছো। হ্যাঁ, একটু শুনি কয়েকটা এরকম রাস, মানে 9টা এরকম এক্সপ্রেশন মধ্যে 2-3টে যদি একটু ঠিক মানে বোঝাতে পারেন এক্সাম্পল দিয়ে। যেমন হচ্ছে শৃঙ্গার, আমরা এটা যখন আমরা প্রেমের ক্ষেত্রে শৃঙ্গার রসটা ব্যবহার করি। যেমন হচ্ছে আমি এভাবে বলি, ধরো তুমি তোমার বয়ফ্রেন্ডকে দেখছো, বা তুমি তোমার প্রাণের বন্ধুকে দেখছো, বা তোমার ক্লোজ ফ্রেন্ডকে দেখছো, যাকে দেখলে তোমার মন খুশিতে নেচে ওঠে, তখন তুমি তো কথা বলতে পারছো না। হ্যাঁ, তখন তুমি কি করবে? তোমার চোখ দিয়ে, তোমার মুখ দিয়ে তুমি বলবে, এই যে এক্সপ্রেশন। হ্যাঁ, এটা দেখলে বুঝতে পারছে যে তুমি ভালো মানে এমন কাউকে দেখছো যে যাকে তুমি দেখতে চাও। যেমন তোমাকে দেখে আমি, তারপর হচ্ছে হাস্যরস। হ্যাঁ, তুমি কাউকে দেখে তুমি হাসছো। হ্যাঁ, ধরো তুমি কাউকে দেখে তোমার একটু হাসি পেলো। হ্যাঁ, ধরো তারপর হচ্ছে করুণ রস, মানে তুমি খুব কষ্ট পাচ্ছ, কেউ তোমাকে খুব হার্ট করেছে, খুব কষ্ট পাচ্ছ। তারপর হচ্ছে তোমার ভয়ানক বীভৎস রস, মানে তুমি কিছু দেখে ভয় পাচ্ছ। এই যে রসগুলো, যেটা হচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ, যেটা হচ্ছে যে এগুলো যখন আমি কোনো আইটেম শেখাই বাচ্চাদের, তখন আমার ভেতর থেকে আমি ওদের অর্থটা বুঝিয়ে যে এই কথাটা তুমি কি বলছো। আমি একজন ভরতনাট্যম শিল্পী, আমি আমার ফোক করি, সাধারণ নাচ করি, কিন্তু মেইনলি আমি ভরতনাট্যম শেখাই। তো ভরতনাট্যমে তো রস অবশ্যই শিখতে হবে। তখন ওদের আমি বুঝিয়ে দিই যে এই লাইনটাতে তুমি এটা বলছো। তো কিছু কিছু জায়গায় রস এত তাড়াতাড়ি চেঞ্জ হয়, প্রত্যেকটা ওয়ার্ডের রস চেঞ্জ হচ্ছে। তো আমি ওদের পার্ট করে বুঝিয়ে দিই যে রস না থাকলে ব্ল্যাঙ্ক, কিছুই না। তুমি শুধু হাত পা নাড়লে তোমার নাচ হবে না। তোমার রস না থাকলে তোমাকে দর্শকের ভালো লাগাতে হবে, দর্শককে তোমার রস দিয়ে, তোমার আবেগ দিয়ে, কানেকশন ওটা থেকেই ক্রিয়েট হবে দর্শকের সঙ্গে তোমার কানেকশন তৈরি হয়ে যাবে। বা চোখের সঙ্গে হার্টের সঙ্গে হার্ট টু হার্ট কানেকশন হবে রস দিয়ে।
দর্শক মজা পাবে তোমার ওই রসে। আর এই যে আপনি বললেন যে বাবা মারা এসে আগে চায় যে বাচ্চারা শো করুক, টিভিতে আসুক, তো কতটা প্রিপারেশন লাগে একজনকে শো করা বা টিভিতে একটা ফেস হওয়ার জন্য? আপনার মনে হয় কতটা প্রিপারেশন বা কতটা টাইমের দরকার? এমনি সাধারণত ক্লাসিক্যালের একটা মোটামুটি একটা কোর্স করতে 5 ইয়ার্স লাগে। তারপর তো সারা জীবন আমি এখনও শিখছি, এখনও জানছি, শেখার কিছুই হয়তো সমুদ্রের কাছেও আমি যেতে পারিনি। তো মোটামুটি একটা স্ট্যান্ডার্ডে পৌঁছতে যদি কেউ অনেক পরিশ্রম করে, মোটামুটি 5 বছরের একটা কোর্স করার পরে আমি মনে করি যে হ্যাঁ ঠিক আছে, একটা জায়গায় গিয়ে কিছু আমরা একটা মোটামুটি একটা জায়গায় ফ্লোরে দাঁড়াতে পারবে, এটাই আমি মনে করি। তো আজকাল যেটা সবাই চায় সেটা হচ্ছে ইমিডিয়েট একটা ফেম, একটা ফেস টিভিতে হবে, আমার বাচ্চাকে টিভিতে দেখাবে। তো যখন সিলেকশনও হয়, প্রতিবার তো সব বাচ্চাকে সিলেক্ট করা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে বাবা মাদের ইমোশনটাকে কী করে কন্ট্রোলে রাখেন, কিভাবে বোঝান এই ব্যাপারগুলো যে না ঠিক আছে হয়তো আপনার বাচ্চার আরও প্র্যাকটিস দরকার বা কিছু, এটা কী করে বোঝান? যখন একটা প্রোগ্রাম আমার জন্য আমার একটা শো আসে, তখন আমি জানতে চাই ওনারা কী চান। হয়তো কেউ ফোক কিছু গানের উপর নাচ চান, বা হয়তো সাধারণ কোনো বা রবীন্দ্রসঙ্গীতের ওপরে, বা রবীন্দ্র জয়ন্তী হলো, বা যখন ক্লাসিক্যাল প্রোগ্রাম আসে, তখন আমি চিন্তা করি যে হ্যাঁ একে একে নিলে আমার পারপাসটা ফুলফিল হবে। তখন আমি যাকে ডাকি, অনেকে মন খারাপ করে যে হ্যাঁ মিস ওকে কেন ডাকলেন না। তখন আমি বলি যে যার আপনাদের ওয়েট করতে হবে। আমি জানি আমার কোন বাচ্চা কাকে কোন জায়গায় রাখতে হবে, আমার কোন স্টুডেন্ট কিসের জন্য কাকে আমি কোন জায়গায় দেব, এটা আমি ভালো জানি। তো মায়েরা মন খারাপ করলেও কখনো ওরকমভাবে বলে না, কিন্তু আমিও ওদের প্রতি কোনো অন্যায় বা অবিচার করি না। পাই রোটেশন সবাই আসে, আমি চেষ্টা করি যে যারা তৈরি তাদেরকে যাতে আমি প্রেজেন্ট করতে পারি, বা তাদের প্রতিভাগুলোকে আমি সবার সঙ্গে শেয়ার করতে পারি। যার যেদিকে প্রতিভা আছে আমি তার দিকেই তাকেই আমি ফোকাস করি, বা তাকে আমি তুলে ধরার চেষ্টা করি, বা যারা অনেক চেষ্টা করে তাদেরকে আমি চেষ্টা করি যে তাদের চেষ্টাটাকে এগিয়ে নিয়ে যাবার, তাদেরকে এনকারেজ করার। আর যারা বাকিদেরকে আমি বলি তোমরা চেষ্টা করো, তোমরাও পারবে, তোমরাও সামনে আসতে পারবে। আমার মনে আছে আমি যখন নাচ শিখি 5th লাইনে দাঁড়িয়ে নাচ করতাম, তো আমার মনে হতো যে ওই প্রথম লাইনটাতে আমি কবে যাব, প্রথম লাইনটাতে আমি কবে দাঁড়াবো। তো তার জন্য আমি অনেক অনেক চেষ্টা করতাম যে প্রথম লাইনে যারা নাচেন তাদের মতো যে আমি নাচব। যেদিন আমার গুরু আমাকে ডেকে বললেন তুমি প্রথম লাইনে দাঁড়াও, তো আমার তখন মনে হলো কি আমি অনেক বড় কিছু না চাঁদ পেয়ে গেছি হাতে। আমার মনে হলো যে এর থেকে বোধহয় জীবনে আর খুশির আর কিছু হয় না। তো এখন পর্যন্ত ঈশ্বর আমাকে সাহায্য করেছেন, আমার গুরুরা আমাকে সাহায্য করেছেন। তো আমি যেটুকু পেয়েছি আমার মনে হয় যে আমার চেষ্টায়, আমার বাবা মার আশীর্বাদে, আমার মায়ের প্রচণ্ড আগ্রহে, প্রচণ্ড আমার মা আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে গেছেন। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে মায়ের ভূমিকা, এই যে আমাদের যে পড়াশোনা ছাড়াও যে আমাদের গুণগুলো, একজন টিচার জানেন, একজন মা জানেন আমার একটা বাচ্চার ভিতরে কি আছেন, এবং টিচারই পারবেন, এবং মা জানবেন যে আমার বাচ্চার ভিতরে কী গুণ আছেন, মা দেবেন টিচারকে, টিচার সেই গুণগুলোকে তার বের করবেন যে একে এখানে দিলে ভালো হবে, একে এখানে দিলে ভালো হবে, পড়াশোনার ক্ষেত্রে হোক এবং যেটা আমাদের একজন শিল্পী হবার ক্ষেত্রেই হোক।
একজন টিচার জানেন যে কাকে কোন দিক থেকে আমি তুলে ধরবো। আজকাল কি সেই ওবিডিয়েন্সটা আছে স্টুডেন্টদের মধ্যে, যে গুরু যা বলবে সেটাই করব, বা ওই লেভেলের কানেকশন, ওই লেভেলের সময় কি তারা কাটায় টিচারদের সাথে ওই জায়গায় বোঝার জন্য, ওই কানেকশনটা হওয়ার জন্য স্টুডেন্ট আর টিচারের মধ্যে? আসলে এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি পড়াশোনা নিয়ে এত ব্যস্ত হয়ে গেছে, যার জন্য ওদের এই সময়টা যে অনেকটা সময় দেয়া, হ্যাঁ ক্লাস করে চলে যাচ্ছি। আরেকটা জিনিস যেটা হয়েছে, প্র্যাকটিসের ক্ষেত্রে যেটা বাধা, যে ফ্ল্যাট কালচার হয়ে ওপরে একটু প্র্যাকটিস করলে নিচের ফ্ল্যাটে যারা আছেন রে রে করে ওঠে। এটা হচ্ছে আমার স্টুডেন্টদের প্রত্যেকের কাছে, মিস প্র্যাকটিস করতে পারি না, খুব সমস্যা করে। তো আমি ওদের যেটা বলেছি যে তোমরা যখন যে চাও এসে আমার ক্লাসে এসে তোমরা চাবি দেওয়া থাকবে, তোমরা এসে প্র্যাকটিস করতে পারো। কিন্তু ওদের তো সেই সময়টাই হয় না। এক্সাম সিটি মানে প্রায় প্রত্যেক দিন সিটি আছে, এক্সাম আছে, ক্লাস টেস্ট। হ্যাঁ, তারপরও আমি চেষ্টা করি যে যখন পরীক্ষা থাকে তখন আমি বলি ঠিক আছে, আমি যেদিন হয়তো সানডে বন্ধ, আমি মনে করি যে ঠিক আছে অন্য দিনের ক্লাসটা আমি স্যাটারডে তোমাদের নিয়ে নিচ্ছি, যাতে তোমরা পরদিন সানডে পড়তে পারো, রেস্ট নিতে পারো। তো এখন ওই ধৈর্যটাও ওদের আসলে থাকে না, সারাদিন মানে টিউশন করে দৌড়ে, তারপর সেই প্র্যাকটিসের সময়টা ওদের থাকে না। তারপর যারা পারে তারা সব দিকেই পারে। আমি ওদের তো বলি যে মা দুর্গা যদি 10 হাতে কাজ করতে পারে, তোমরা প্রত্যেকের ভেতরে আমাদের হাত দুটো দেখা যায়, কিন্তু আমাদের হাত কিন্তু 10টা, আমরা সব পারি, মেয়েরা আমরা সব পারি, তোমাদেরও পারতে হবে। এই যে আপনি বললেন যে আপনার একটা স্টুডেন্ট এসে বলেছে যে মা বাবা সাপোর্ট করছে না, যে মেয়েদের ডান্স নিয়ে কিছু হবে না, তো আপনি একজন এক্সাম্পল, যে আপনি স্মিতা আপনার স্টুডেন্টের কথা বললেন, সেও একজন এক্সাম্পল। কিন্তু আজকালকার স্টুডেন্টের মধ্যে কতজনকে দেখছেন যারা ডান্সটাকে এরকম সিরিয়াসলি অ্যাজ এ প্রফেশন ফিউচারে পারসু করছে? আসলে সত্যি কথা বলতে শুধু ডান্স নিয়ে কাজ করে জীবনটা চালানো একটু টাফ। সাথে একটা আমাদের সাইড জব, হ্যাঁ সাইড জব অবশ্যই, মানে এখন এই ক্ষেত্রে করতে হয়, কারণ ওই একটা পর্যায়ে পৌঁছানোর পর আমি চিন্তা করতে পারি আমি ডান্স নিয়ে আমি স্কুল করে বা বিশাল একাডেমি করে আমি পারবো। আমাকে সেই ক্ষেত্রে আমার অনেক গুরু আছেন আমাদের, ওনারা পেরেছেন, কিন্তু আমরা যারা আছি তাদের পক্ষে শুধু ডান্স নিয়ে কাজ করে জীবন এবং জীবিকা চালানো একটু কষ্ট হয়ে যায়। তবে আমি মনে করি যে আসলে কর্পোরেট জব করেও এটা সম্ভব না, ওই এনার্জিটা দেওয়াটা সম্ভব না, টাইমটাও দেওয়া সম্ভব না। এমন কিছু করতে হবে যে আমি অর্ধেকটা সময় আমি পেটের জন্য, অর্ধেকটা সময় আমি মনের জন্য, এইভাবে কিছু প্রফেশন বেছে নিই, ফ্লেক্সিবল, হ্যাঁ সে করতে হবে। তো আপনি নাচের জন্য এত দেশ বিদেশ ঘুরে বেরিয়েছেন, কিছু কিছু এক্সাম্পল দিন কান্ট্রির, মানে বিদেশে কান্ট্রিগুলো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের তুলনায় কীরকম কালচারালি অ্যাপ্রিসিয়েট, মানে কীরকমভাবে কালচারালি অ্যাপ্রিসিয়েট করে নাচটাকে, বা ওদের কাছে নাচটা বা ক্লাসিক্যাল ডান্স ফর্ম ওদের কাছে ওরা কোন লেভেলে সেটাকে রেসপেক্ট দেয়, এগুলো নিয়ে যদি একটু বলেন, বা কিছু বা একটা দুটো কান্ট্রি যেগুলো ঘুরে আপনার সত্যি আপনার মনে হয়েছে যে এখানে একটা অন্য মাত্রায় রেসপেক্ট দেওয়া হয়, অন্য মাত্রায় একটা ভালোবাসা আছে ডান্স কালচারের প্রতি, এরকম যদি একটু কিছু শেয়ার করেন আমাদের সাথে। হ্যাঁ, কিছু কিছু দেশে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স প্রচুর ওরা রেসপেক্ট করে। ড্রেস, ক্লাসিক্যাল ডান্সের ড্রেস
এবং ফর্ম ওদের কাছে অনেক ভালো লাগে। ওরা দেখলেই মানে আমাদের দেখেই ওরা খুব হয় যে এত সুন্দর ড্রেস আর এত সুন্দর পারফরমেন্স। হ্যাঁ, ওরা আমাদের যে এক্সপ্রেশন এটাকে ওরা অনেক পছন্দ করে, বা ক্লাসিক্যাল যে কোনো ফর্ম বা যে কোনো ড্রেস ওরা খুব পছন্দ করে। আমি দেখেছি, আমি জাপানে গিয়েছি, ওখানে ওরা খুব পছন্দ করেছে ফোক হোক বা ক্লাসিক্যাল হোক। তারপর আমি জাপানে দেখেছি ওরা ভীষণ সম্মান করে এই ফর্মগুলোকে। তারপর চায়নাও গিয়েছি, ওখানেও দেখেছি। তারপর সাউথ কোরিয়া গিয়েছি, ওখানেও দেখেছি ওরা ক্লাসিক্যাল ডান্স বা ফোক ডান্স বা ড্রেসগুলো বা ফর্মটাকে খুব পছন্দ করেছে। ইউএসএতে তো বেঙ্গলি কমিউনিটি খুব স্ট্রং। ওইখানে যখন আপনি ওয়াশিংটন ডিসিতে যান পারফর্ম করতে বা নিউ ইয়র্কে যান পারফর্ম করতে, তখন ওখানকার কমিউনিটির মধ্যে কতটা মানে ওইখানেও যে বেঙ্গলি কমিউনিটি আছে বা ওখানে যে আমেরিকানরাও আছে, তাদের কতটা অ্যাওয়ারনেস আছে, তাদের কতটা মানে অ্যাপ্রিসিয়েশন আছে এই ডান্স কালচারের প্রতি? নিউ ইয়র্কে অনেক বাঙালি আছে যারা রেগুলার পারফরমেন্স করে থাকেন, বা আমরাও যে গিয়েছি ওখানে ফোকটাকে ওরা বেশি পছন্দ করছে, বা ফোকের যে ভ্যারাইটি আছে ওটা পছন্দ করছে। কারণ ওদের জীবন এতটাই খুব অনেক ব্যস্ততার মধ্যে থাকে যে দুটো দিন, বিশেষত ছুটির দিনে এই পারফরমেন্সগুলো হয়। তো ওরা একটু মানে চায় যে সপ্তাহে যে ওদের এই যে এত হার্ড ওয়ার্ক এটাকেই করার জন্য ওরা মানে এই পারফরমেন্সগুলো দেখতে আসে বা পছন্দ করে, বা ফোকের যে ভ্যারাইটি ওটা বেশি পছন্দ করে। ক্লাসিক্যালও পছন্দ করে, কিন্তু ক্লাসিক্যালটা সবার জন্য বোঝাটা একটু টাফ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু ফোকটাতে ওরা খুব মজা পায়, অনেক বেশি সিম্পল, অনেক বেশি হ্যাঁ রিলেট করতে পারে। ডান্সটা অ্যাজ আ ফিজিক্যাল ডেভেলপমেন্ট কতটা হেল্প করে? মানে নাচ যখন শরীরের প্রতিটা পার্ট মুভ করছে, সেইটা ফিজিক্যালি ফিট থাকতে কতটা হেল্প করে? এবং ডান্স ছাড়া মানে এইটাই মানে ডান্সের ফিজিক্যাল কন্ট্রিবিউশন কি ডান্সের? ডান্স হচ্ছে একটা সাধনা, ধ্যান, আর হচ্ছে এটা মানসিক, শুধু শারীরিক নয়, এটা মানসিক ডেভেলপমেন্ট, মানসিক শান্তি, মনের যে মানুষের যে মনকে শান্তি দেবার জন্য। মানুষের শরীর তখনই ঠিক থাকবে যখন মন মানুষের ভালো থাকবে। এটা মনের শান্তি। এবং অবশ্যই আমি যখন এভরিডে আমার মানে মাথা থেকে পা অবধি প্রত্যেকটা আমার পার্স মুভ করছে, তো এটার জন্য। আর আমার যখন আমি ডান্স করছি আমার ভালোবাসাটাও কাজ করছে, আমার মনটাকে মানে মনটাকে স্থির করছে, মনটাকে ভালোবেসে আমি ডান্স করছি, আমার মনটাকে মানে স্ফূর্তিতে ভরিয়ে দিচ্ছে, আর শরীরটাকেও সেই সাথে আমার ফিট রাখছে। একজন ডান্সার মানে অনেক বয়স পর্যন্ত কিন্তু ফিট থাকেন, যতটা না যে একজন যিনি শিল্পী নন বা নন ডান্সার যতটা না উনি ফিট থাকবেন। আপনার স্টুডেন্টসদের বা অ্যাসপায়ারিং যারা ডান্সার্স আছে তাদেরকে কি মেসেজ দিতে চান আপনি? আমি স্টুডেন্টসদের বলবো যে যদি নাচকে ভালোবাসো, আর যতটুকুই সময় পাও। আমি জানি যে আমি ওদের বলি যে তোমরা তো খাও, স্নান করো, ঘুমাও, সব কিছুই করছো, তো তোমাদের ডেইলি রুটিনে নাচটাকেও তোমরা নিয়ে নাও। তোমাদের পড়তে যখন বোর লাগবে বা পড়তে যখন তোমরা মনে করো যে ভালো লাগছে না, নাচ করে নাও, দেখবে তোমাদের রিল্যাক্স লাগবে, এনার্জি চলে আসবে। তো আর সবাইকে বলবো যে মেয়েদের নাচটা কোথাও থেমে যায় না। আমি যদি চাই
আমি নাচটাকে বহুদূর নিয়ে যেতে পারবো। আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি নাচটাকে নিয়ে টেনে যেতে পারবো বা ভালোবাসতে পারবো। নাচ কখনো শেষ হয়ে যায় না। মেয়েদের জন্য নাচ থেমে যায়, এটা ভুল। থ্যাংক ইউ ভেরি মাচ আসার জন্য এবং এত সুন্দর আমাদের ডান্স নিয়ে ইনসাইটস দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাকেও অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ভীষণ ভালো লাগলো এখানে এসে আমি যে কিছু বলতে পারলাম, আমার মনের অনেক কথা বলতে পারলাম। খুব অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।